6 আগস্ট 1945। দিনটি ছিল সোমবার। সেদিন সকালে সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎই আকাশে আমেরিকান B-27 বোমারু বিমান দেখা যায়। ঠিক 8টা 15 মিনিটে লোকেরা বিমানটি থেকে কিছু একটা পড়তে দেখে, কিন্তু তারা দূর থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারে না যে জিনিসটা আসলে কি। তারা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এই জিনিসটা একটি নিউক্লিয়ার বোম। জিনিসটা 43 সেকেন্ড পর্যন্ত নিচে পড়তে থাকে এবং চোখের পলকেই সব শেষ। বিস্ফোরণের ফলে 1.6 কিলোমিটার পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যায়। আকাশে ফায়ার বল তৈরি হয় এবং জমিনে প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যায় এবং তাৎক্ষণিক প্রায় 80,000 মানুষ মারা যায়। একই জিনিসটা হয়েছিল নাগাসাকির ক্ষেত্রেও। এখন প্রশ্ন হলো যে কেন ব্যবহার করা হয়েছিল এই অ্যাটমিক বোম? কেনই বা 2 লক্ষ মানুষকে মারা হয়েছিল? তবে কি সত্যি এর কোনো প্রয়োজন ছিল, নাকি অকারণেই লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল? তবে চলুন আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করি হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা দুটি অ্যাটমিক বোমের কাহিনী। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে। কিন্তু আমেরিকা এই যুদ্ধ থেকে দূরে থাকতে চাচ্ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধে তাদের অনেক বেশি ক্ষতি হয়েছিল। কিন্তু জাপান যখন আমেরিকার পার্ল হারবার বেসে আক্রমণ করে, তখন বাধ্য হয়ে আমেরিকাকে যুদ্ধে যোগদান করতে হয়। কিন্তু জাপান কেন আমেরিকার পার্ল হারবারে অ্যাটাক করেছিল? এই জিনিসটা বোঝার জন্য আমাদের জাপানের হিস্ট্রিটা জানা দরকার। 1900 সালের দিকে ইউরোপের দেশগুলোর মতো জাপানও বিভিন্ন দেশ দখল করা শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং চায়নার কিছু অংশ জাপানের আন্ডারে ছিল। জাপান স্বপ্ন দেখত গ্রেট এশিয়া নির্মাণ করার। তারা পুরো এশিয়াটাকে ইউনাইটেড করতে যাচ্ছিল। তারা গ্রেট এশিয়ার নাম করে দেশ তো দখল করত, কিন্তু দেশ দখলের পর তারা অন্যান্য দেশগুলোর মতো সেই দেশের রিসোর্সেসগুলো নিজের দেশে পাচার করত। এরপর জাপানের প্ল্যান ছিল সাউথে ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া দখল করা। কিন্তু প্রবলেমটা ছিল যে এগুলো তখন ফ্রান্সের কলোনি ছিল। যদি জাপান এসব অঞ্চল দখল করতে চায়, তবে প্রথমে তাদেরকে ফ্রান্স এম্পায়ারকে হারাতে হবে। 1940 সালে তারা ফাইনালি ফ্রান্সের কাছ থেকে এইসব অঞ্চল দখল করে ফেলে এবং এই কারণে জাপান এখন ওয়ার্ল্ড ওয়ার 2তে ইন্টারফেয়ার করে ফেলে। আমেরিকা দেখলো যে ইউরোপে জার্মানি একটির পর একটি দেশ দখল করে যাচ্ছে, অন্যদিকে এশিয়াতে জাপানও এই একই পথে হাঁটছে। আমেরিকা ভাবলো যে আমি সরাসরি তো কোনো যুদ্ধ করব না, কিন্তু যদি আমি ইকোনমিক্যালি কোনো স্টেপ নেই, তবে এই সব কিছু বন্ধ হলেও হতে পারে। আমেরিকা প্রথমে জাপানকে কপার, আয়রন এবং স্টিল এক্সপোর্ট বন্ধ করে এবং ভাবে যে এসব দেখে হয়তো জাপান শান্ত হয়ে যাবে। কিন্তু জাপানে এইসবের কোনো প্রভাবই পড়ে না এবং এই কারণে আমেরিকা অয়েল এক্সপোর্টও বন্ধ করে দেয় এবং এই জিনিসটা দেখে জাপান একটু নড়ে চড়ে বসে, কারণ জাপানের 40% অয়েল আমেরিকা থেকে আসতো। কিন্তু জাপান অন্য পথে হাঁটে। জাপান দেখলো যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার এই অঞ্চলগুলোতে অয়েল এবং অন্যান্য রিসোর্সেস অনেক বেশি আছে। সে ভাবে যে যদি আমরা এইসব এলাকা দখল করতে পারি, তবে আমাদের ইউএসের উপর ডিপেন্ড থাকতে হবে না। কিন্তু প্রবলেমটা ছিল যে ইন্দোনেশিয়া তখন ডাচদের দখলে ছিল এবং মালয়েশিয়া ছিল ব্রিটিশদের দখলে। ব্রিটিশ এবং ডাচ দুটোই আমেরিকার খুব কাছের মিত্র ছিল। যদি জাপান এইসব অঞ্চলে হামলা করত, তবে আমেরিকার হামলা করার চান্সেস অনেক বেশি ছিল। যদি হামলা নাও করে, তবে যখন জাপান ফিলিপিন দখল করতে যাবে, তখন শিওরলি আমেরিকা হামলা করবেই, কারণ সেই সময় ফিলিপিনের অঞ্চলটি আমেরিকার দখলে ছিল। তবে ফিলিপিন ছাড়া কিভাবে গ্রেট এশিয়া গঠন হবে? অপশন একটাই, সেটি হলো আমাদের ফিলিপিন দখল করতে হবে এবং তার আগে আমেরিকাকে চুপ করাতে হবে। তারা দেখলো যে আমেরিকা আয়তনে অনেক বেশি বড় এবং তাদের মিলিটারিও অনেক বেশি স্ট্রং। যদি তাদের সাথে কোনো লং টাইমে যুদ্ধ হয়, তবে আমাদের জেতার সময়।
ফোঁটার রং কালো ছিল এবং সাথে সাথে বিষাক্তও ছিল। প্রায় ৮০,০০০ মানুষ হিরোশিমায় মারা যায়, কিন্তু তবুও জাপানের শাসক এবং তার মিলিটারিরা স্যারেন্ডার করতে অস্বীকার করে। এর কারণে ৩ দিন পর অর্থাৎ 9 অগস্ট সেকেন্ড অ্যাটমিক বম নাগাসাকির উপর ফেলা হয়, যার নাম ছিল ফ্যাটম্যান। এই অ্যাটমিক বমটি লিটল বয় থেকে অনেক বেশি ধ্বংসযোগ্য চালায়, কিন্তু এই বমে তুলনামূলক কম মানুষ মারা যায়, কারণ জাপানের মানুষ এটা জানতো যে বড় বড় শহরে অ্যাটাক করা হচ্ছে, যার কারণে শহরের মানুষগুলো আশেপাশের এলাকাগুলোতে শিফট হয়ে যায়। কিন্তু এই বম ব্লাস্টিংয়ের ফলে আশেপাশের প্রায় ৬.৭ কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। ২টি অ্যাটমিক বম ব্লাস্টিংয়ের কারণে প্রায় ২ লাখ মানুষের মৃত্যুবরণ ঘটে এবং এর মধ্যে 95%ই ছিল সাধারণ মানুষ। ফাইনালি জাপানিজ রাজা হিরোহিটো স্যারেন্ডার করতে রাজি হন, কিন্তু এর কারণ অ্যাটমিক বোম ছিল না, এর কারণটা ছিল সোভিয়েত ইউনিয়ন। সে সময় সোভিয়েত ইউনিয়নও জাপানে হামলা করে এবং এর কারণে হিরোহিটো বাধ্য হয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয়। 15 অগস্ট 1945-এ জাপান স্যারেন্ডার করে এবং এর মধ্য দিয়েই ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়। এরপর জাপানে ডেমোক্রেসি চালু হয় এবং সাধারণ মানুষের অতি পরিশ্রমের কারণে জাপান পুনর্গঠন শুরু হয়। জাপানের সাধারণ মানুষ অনেক পরিশ্রম করে তাদের দেশ পুনর্গঠন করার জন্য। এখন আপনার মনে প্রশ্ন থেকেই যেতে পারে যে অ্যাটমিক বমটি ফেলা কি খুব প্রয়োজন ছিল, এবং একদিক দিয়ে দেখতে গেলে এটি ঠিক ছিল, কারণ অন গ্রাউন্ড যদি যুদ্ধ হতো তবে এর চেয়ে অনেক বেশি মানুষ মারা যেতে পারত। কিন্তু হ্যাঁ, ইউএস চাইলে সাধারণ মানুষের উপর বোমাবর্ষণ না করে সেটা কোনো মিলিটারি ক্যাম্পে বা অন্য কোনো স্থানে এই অ্যাটমিক বোমগুলো ফেলতে পারত, এতে অনেক সিভিলিয়ানদের জীবন বাঁচানো যেত। এখন আপনার কি মনে হয় যে এমন কোন পদ্ধতি ছিল যে এটি ব্যবহার করলে এই অ্যাটমিক বোমগুলো ফেলা থেকে বিরত থাকা যেত এবং এই ২ লাখ মানুষকে বাঁচানো যেত? যদি আপনার কাছে কোনো সলিউশন থাকে তবে আপনি সেটা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর যদি কোনো স্পেসিফিক বিষয়ে জানতে চান বা ভিডিও চান তবে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এই সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।